আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ইরানের সেই দুর্বলতার কথা বলবো, যার কথা আমি আপনাদের আগেও বহুবার উল্লেখ করেছি। বন্ধুরা, ইরানের সবচেয়ে বড় দুর্বলতা হলো ইন্টারনাল সিকিউরিটি। আমি বহুবার বলেছি, ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা দুর্বল, যার কারণে ইরানকে নানা সমস্যার মুখোমুখি হতে হয়। আপনার স্ক্রিনে আমি আঘিল নামের যেই ব্যক্তিটির ছবি দেখাচ্ছি, এ ব্যক্তি ইরানেরই নাগরিক, ইরানেরই একজন ছাত্র। এই ভদ্র সুশ্রী চেহারার যে যুবকটিকে আপনারা দেখছেন, সে ইরানের ছাত্র, সে কোনো বিদেশি নয়। এই লোকটি ইরানের ভেতরে বসেই ইরান থেকেই ইরানের বিরুদ্ধে মোসাদের জন্য 200টি অপারেশন চালিয়েছে। আল্লাহু আকবার, 200টি অপারেশন, বুঝতে পারছেন? মোসাদের জন্য ইরানের মাত্র একজন ব্যক্তি 200টি অপারেশন করেছে। তদন্তে এটি প্রমাণিত হয়েছে, আর এরপরে ইরান তড়িঘড়ি করে তাকে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। এখন ইরানকে নিয়ে সমালোচনা হচ্ছে, কিন্তু ভাবুন তো, আপনাদের দেশের যদি কেউ অন্য দেশের জন্য বা কোনো শত্রু দেশের জন্য 200টি অপারেশন চালায়, তাহলে তাকে কত মিনিটে ফাঁসিতে ঝোলানো উচিত? আপনারা বলবেন 2 মিনিটে। ইরানও ঠিক সেটাই করেছে। এত কিছুর পরও ইরান দাঁড়িয়ে আছে, টিকে আছে এবং ইসরায়েলের সামনে হার মানেনি। এটাই বড় কথা। অন্যদিকে ইরান স্পষ্ট করে বলেছে যে তাদের ক্ষেপণাস্ত্র উৎপাদন বন্ধ হয়নি, কমেও যায়নি। এই রিপোর্ট ইরান নিজে দিয়েছে। ইরান বলেছে 12 দিনের যুদ্ধের মধ্যে তাদের ক্ষেপণাস্ত্র ভালো পারফরমেন্স দেখিয়েছে, আর সেটা দুনিয়া দেখেছে। আর ইসরায়েল শুরু থেকে শেষ পর্যন্ত সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছিল যেন বিদেশি সাংবাদিকরা ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের যে অবস্থা হয়েছে তার ছবি না তুলতে পারে, ভিডিও যেন না ছড়ায়। জার্মানি ও ফ্রান্সের সাংবাদিকদের পর্যন্ত গ্রেফতার করেছিল ইসরায়েল, শুধু এই কারণে যে তারা সেই জায়গার ছবি তুলেছিল যেখানে ইরানের ক্ষেপণাস্ত্র এসে পড়েছিল। ইসরায়েলের বড় বেইজ্জতি হবে, তাই সাংবাদিকদের গ্রেফতার করে ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। এদিকে ইরানের প্রেসিডেন্ট নিজে জনগণের প্রশংসা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েলের কাছে আমাদের চেয়ে ভালো ক্ষেপণাস্ত্র ছিল, তাদের ক্ষেপণাস্ত্রের অ্যাকিউরেসি আমাদের চেয়েও বেশি ছিল, কিন্তু আমাদের জনগণ আমাদের পাশে ছিল, নিজেদের দেশকে, নিজেদের সরকারকে, নিজেদের নেতাকে সমর্থন করেছে, যার কারণে আমরা জিতে গেছি। পুরো পৃথিবীতে মানবাধিকার লঙ্ঘন কোথায় হচ্ছে? আমি কোনো অপশন দিচ্ছি না, আপনার মাথায় নামটা এমনিতেই চলে এসেছে। ফিলিস্তিন, গাজা, অথবা আপনার মনে সুদান এসেছে, সর্বোচ্চ হলে ভারত এসেছে, ঠিক তো? কিন্তু এখন আপনি ভাবুন, জাতিসংঘের ভেতরে ইরানের বিরুদ্ধে একটি রেজলিউশন পাস হয়েছে এবং ধরে নেওয়া হয়েছে যে ইরানের ভেতরে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে। এই রেজলিউশনে যে বিল পেশ করা হয়েছিল সেখানে 64টি দেশ অনুপস্থিত ছিল, আর 27টি দেশ এর বিরোধিতা করেছে। অর্থাৎ তারা বলেছে, না, এমনটা একেবারেই নয়। এই দেশগুলো ছিল উজবেকিস্তান, জাম্বিয়া, ভিয়েতনাম, শ্রীলঙ্কা, সুদান, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান, রাশিয়া, ওমান, পাকিস্তান, নাইজার, মালি, ভারত, ইন্দোনেশিয়া। তারা জাতিসংঘে ইরানের পক্ষে দাঁড়িয়েছে। তবে যেহেতু 70টিরও বেশি দেশ ইরানের বিরুদ্ধে ভোট দিয়েছে, তাই এই রেজলিউশন ইরানের বিরুদ্ধে পাশ হয়ে গেছে যে ইরান মানবাধিকার লঙ্ঘন করছে। তাহলে ফিলিস্তিন আর গাজায় মানবাধিকার লঙ্ঘন হচ্ছে না? তাদের মধ্যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে ইরানে। অন্যদিকে রাশিয়া IAEA এর উপর ক্ষুব্ধ হয়েছে এবং বলেছে, ইরান ইস্যুতে তোমরা নিরপেক্ষ থাকো। অর্থাৎ রাশিয়া বলেছে, তোমরা দ্বিচারিতা করছো এবং ইরানের সঙ্গে শত্রুতা ছাড়ছো, তাই ইরানের ব্যাপারে নিরপেক্ষ থাকো। একজন আমেরিকান কর্মকর্তা নিজেই ডোনাল্ড ট্রাম্পের ভণ্ডামি ফাঁস করেছেন এবং বলেছেন, 12 দিনের যুদ্ধের আগে যে পরিবেশ তৈরি করা হচ্ছিল সবটাই ছিল ভুয়া। যার মধ্যে একটি বক্তব্য ছিল, ডোনাল্ড ট্রাম্প নাকি নেতানিয়াহুকে বলেছিলেন, ইরানে হামলা করো না, হামলা করলে সম্পূর্ণ খারাপ হয়ে যাবে। আর এমন একটা পরিবেশ বানানো হয়েছিল যেন আমেরিকা আর ইসরায়েল তারা ইরানে হামলার ব্যাপারে আলাদা অবস্থানে আছে। কিন্তু এই পরিবেশ ইচ্ছাকৃতভাবে তৈরি করা হয়েছিল যাতে ইরান ধোঁকায় থাকে এবং তারপর হামলা চালানো যায়। আশ্চর্যের বিষয় হলো, ধোঁকা দিয়ে হামলা শুরু করার পরও এই হারামজাদারা জিততে পারেনি, আর আজ তারা কাঁপছে। ওদিকে এক ইসরায়েলি রাশিয়ান ব্যক্তিকে ইসরায়েল গ্রেফতার করেছে, যে ইসরায়েলের ভেতর থেকেই ইরানের জন্য গুপ্তচর বৃত্তি করছিল। আর অন্যদিকে ইসরায়েল বলেছে, ইরান এখনও তার মিলিশিয়া, তার বাহিনী, তার যে প্রক্সি গ্রুপগুলো আছে তাদের কাছে অস্ত্র পৌঁছাচ্ছে, এটা বন্ধ হয়নি। এখন কেউ যদি ইসরায়েলের কলার ধরে জিজ্ঞেস করে, তাহলে তুই সুপার পাওয়ার কিভাবে হলি? আমেরিকা, ইসরায়েলের এত সব নিষেধাজ্ঞা আর চারিদিক থেকে ঘেরাও থাকা সত্ত্বেও যদি ইরান এখনও তার যোদ্ধাদের অস্ত্র দিতে পারে, তাহলে তোরা ইরানের মুত্রের যোগ্য নস। অন্যদিকে ইসরায়েল লেবাননের উপর লাগাতার গুলি বর্ষণ করছে এবং লেবাননের আকাশে ইসরায়েলি ড্রোন উড়তে দেখা যাচ্ছে। আজ এমন সব কাজ হচ্ছে যা আগে কখনো হতো না। লেবানন আর ইসরায়েলের মধ্যে ইতিহাসে দ্বিতীয়বারের মতো আবার বৈঠক হয়েছে, কিন্তু এই বৈঠকে কোনো লাভ হয়নি, আর হবেও না।
ইসরায়েল উল্টো লেবাননের উপর হামলা চালিয়ে যাবে, এটা আমার কাছ থেকে লিখে রাখুন। ইসরায়েলের কথায় লেবাননের সেনাবাহিনী হিজবুল্লাহর অনেকগুলো টানেল বন্ধ করে দিয়েছে এবং বহু হিজবুল্লাহ যোদ্ধাকে গ্রেফতার করেছে, তাদের অস্ত্র জব্দ করেছে। লেবাননের ভেতরে যে আন্তর্জাতিক বাহিনী রয়েছে তারা বলেছে, লেবাননের ভেতরে ইসরায়েল যে স্থল মাইন ও বোমা পুঁতে রেখেছিল, আমরা সে হাজার হাজার বোমা নিষ্ক্রিয় করেছে। অর্থাৎ আন্তর্জাতিক বাহিনীও সামনের সময় ইসরায়েলের চোখে কাঁটার মতো বিঁধবে। সম্মানিত মহোদয়, আপনারা চ্যাটজিপিটির ব্যবহার করেন, আমি নিজেও খুব ভালোভাবে ব্যবহার করি। আপনাদের অনেকে নিশ্চয়ই এর পূর্ণ ব্যবহার করছেন। কিন্তু আগেই নাকি ইসরায়েল টাকা দিয়ে চ্যাটজিপিটিকে কিনে নিয়েছে, যাতে চ্যাটজিপিটির ভেতরে যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কিছু জিজ্ঞেস করে বা ইসরায়েলের বিরুদ্ধে কোনো রিপোর্ট বের করতে চায়, তাহলে চ্যাটজিপিটি সে রিপোর্ট না দিয়ে ইসরায়েল সম্পর্কে ভালো ভালো কথাই দেখায়। যত গণহত্যা, যত খুনোখুনি, যত পাপ সব যেন লুকিয়ে রাখা হয়। এভাবেই একদম সাম্প্রতিক ঘটনা, ইসরায়েল নাকি চ্যাটজিপিটির পেছনে আরও $6 মিলিয়ন খরচ করেছে, যেন চ্যাটজিপিটি তাদের জন্য কাজ করে। আর যদি কেউ ইসরায়েলের বিরুদ্ধে কিছু সার্চ করে তাহলে সেই ডাটা তাদেরকে দেওয়া হয়। আর যাদের এখনো ভুল ধারণা আছে যে গাজে সবকিছু ঠিকঠাক চলছে, তারা এই দৃশ্যটি দেখুন। দিন হোক বা রাত, ইসরায়েলি সেনাবাহিনী গাজার ভেতরের বাড়িঘরে বোমা বসিয়ে লাগাতার সেগুলো উড়িয়ে দিচ্ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO পরিষ্কারভাবে বলেছে, গাজা থেকে বাইরে বেরিয়ে চিকিৎসা নিতে চেয়েছিল এমন 1000 রোগী গাজার ভেতরে অপেক্ষা করতে করতে মারা গেছে। এদিকে ইসরায়েলের এক কর্মকর্তা যা বলেছেন, এটা খুব বড় খবর, শেয়ার করে দেবেন, কারণ এ ধরনের খবর খুব কমই আসে। ওই ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, আমরা ভেবেছিলাম হামাসকে শেষ করে দিয়েছে, আমরা ভেতর পর্যন্ত ঢুকে মেরেছি, এমন অবস্থা করেছিলাম আমাদের নিজেদের যে ইহুদির লাশগুলো আছে সেগুলো যেন হামাস আমাদের আর ফেরত দিতে পারবে না। কিন্তু হামাস আমাদের প্রতিটি ইহুদির লাশ এমনভাবে ফেরত দিয়েছে যেন তারা সব জানে কে কোথায় ছিল। আমরা ভাবছিলাম হামাস পুরোপুরি মুছে গেছে, তা নয়, হামাস এখনও আছে, অক্সিজেন ছাড়াও প্রায় জীবিত অবস্থায় আছে। একভাবে ইসরায়েলি কর্মকর্তারা বলছেন, আমরা হেরে গেছি, কিন্তু নেতানিয়াহু বিশাল বড় মুখ খুলে হাসছে। সারা দুনিয়ায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, খোদ ইসরায়েলের ভেতরেই নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে, কিন্তু সে আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা করছে, আমরা তো জিতে গেছি, আমরা তো খুব ভালো আছি, আমরা তো দারুণ কাজ করেছি। পেছনের দিকের কাপড় চোপড় ছিঁড়ে গেছে আর সামনের স্যুট পরিষ্কার করে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পড়েছে। এটাই উদাহরণ। আশা করি কথাটা বুঝতে পেরেছেন। ওদিকে ইয়েমেনের ভেতর ইসরায়েলের বিরুদ্ধে ঐতিহাসিক বিক্ষোভ হচ্ছে, পুরো ইয়েমেন রাস্তায় নেমে এসেছে। মিশরের ভেতরে আফ্রিকান দেশগুলোর একটি সম্মেলন ছিল। সেখানে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল যেভাবে গাজার ভেতর থেকে ফিলিস্তিনিদের বের করে দেওয়ার চেষ্টা করছে, সেই সব চেষ্টা এখনই বন্ধ করতে হবে, আমরা এর বিরোধী। অন্যদিকে ইয়েমেনের হুতিরা জাতিসংঘের আরও 10 জন কর্মীকে অপহরণ করেছে, গ্রেফতার করেছে। আর ইসরায়েল তুরস্কের বিরুদ্ধে একটি গ্রুপ গড়ে তুলেছে। সাইপ্রাস সহ আরও কয়েকটি দেশকে এতে জড়ানোর চেষ্টা করা হচ্ছে, কারণ ইসরায়েল খুব ভালোভাবেই জানে, আর আপনি, আমি, এমনকি আমাদের দাদারাও ভালো করে জানতাম, ইসরায়েল এমন একটি দেশ যে একা নিজের জোরে কিছুই করতে পারে না, তার 4-5টা বাপ লাগে, তখনই সে কোনো শত্রুর সামনে গিয়ে যুদ্ধ করতে পারে, নইলে সে কারো সঙ্গে মুখোমুখি লড়াই যায় না। এটাই বাস্তবতা। এদিকে ইসরায়েলের পত্রিকা জেরুজালেম পোস্ট লিখেছে এই যে রিপোর্টটি, যেখানে বলা হয়েছে ইরান দুর্বল হয়ে গেছে, ইরানের প্রক্সিগুলো দুর্বল হয়ে পড়েছে, ইরানের যোদ্ধারা নাকি দুর্বল। আর আমাদের অঞ্চলের জন্য, ইসরায়েলের জন্য নতুন হুমকি, নতুন ইরান, এই মুহূর্তে তুরস্ক। গতকাল সিরিয়ার ভেতরে আমেরিকা ও জর্ডানের সেনাবাহিনী একসঙ্গে 70 থেকে 80টি আলাদা আলাদা স্থাপনায় হামলা চালিয়েছে। এখন খবর আসছে, বলা হচ্ছে এই হামলায় আইএসআইএস-এর 5 থেকে 6 জন মারা গেছে। এতে যদি কারো মনে হয় ইসরায়েল, আমেরিকা বা জর্ডানের জয় হয়ে গেছে, তাহলে না, আইএসআইএস-এর বিরুদ্ধে তোমরা জিততে পারোনি। বাস্তবতা হলো আইএসআইএস-কে তৈরি করেছে আমেরিকা, বুঝতে পারছেন? খেলাটা খুব বড়, সময় পেলে একদিন এটা আপনাদের বিস্তারিত বুঝিয়ে দেব। 7 অক্টোবর যা ঘটেছিল, আমি শুরু থেকে বলে আসছি, যে দেশের সীমান্ত দিয়ে একটা কবুতর পার হতে পারে না, সে দেশের সীমান্তের নিরাপত্তা ভেঙে ভেতরে ঢুকে ইহুদিদের উপর গুলি চালানো এত সহজ বিষয় নয়। সেদিন বিশেষ করে সীমান্তে না ছিল ইসরায়েলি সেনা, না ছিল ইসরায়েলের ট্যাঙ্ক, না ছিল স্নাইপার। তারা কোথায় গেল? রিপোর্ট বলছে, আবারও ইসরায়েলেরই রিপোর্ট সামনে এসেছে, যে হামলার একদিন আগে 6 অক্টোবর ইসরায়েল গোয়েন্দা তথ্য পেয়েছিল। ইসরায়েলের কর্মকর্তাদের জানানো হয়েছিল যে হামাস বড় কিছু করতে যাচ্ছে, কিন্তু সেই গোয়েন্দা রিপোর্ট ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করা হয়েছিল। তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে, কেন উপেক্ষা করা হলো? কারণ নেতানিয়াহু চেয়েছিল এমন কিছু ঘটুক যাতে সে যুদ্ধ শুরু করার অজুহাত পায়, পুরো গাজাকে মুছে ফেলতে পারে, গাজার উপর দখল নিতে পারে এবং দীর্ঘদিন ক্ষমতায় বসে থাকতে পারে। আর ওদিকে আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী নিশ্চিত করেছেন যে পাকিস্তান প্রস্তাব দিয়েছে গাজার ভেতরে তারা তাদের সেনা পাঠাতে প্রস্তুত।
এদিকে কান্নাকাটি করা শিশু নেতানিয়াহু তার অবৈধ বাবা ট্রাম্পের সঙ্গে দেখা করতে আমেরিকা যাচ্ছেন। আর কাঁদতে কাঁদতে সে এই অভিযোগ করবে ইরান আবার তাদের পারমাণবিক কর্মসূচি শুরু করেছে, অস্ত্র বানাচ্ছে বাবা, ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়িয়ে দিয়েছে বাবা, আমরা কি আবার হামলা করব না বাবা? তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।